এই প্রথমবার তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য আমি এই প্রথমবার সাজেশন এনেছি প্রশ্ন উত্তর সহ। এই প্রশ্ন উত্তর সহ সাজেশন পড়লে আমি আশা করি তার মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন আসবে এবং 40-এর মধ্যে তুমি 40 পেতে পারো, এরকম একটা ব্যাপার ঘটবে তুমি যদি এই সাজেশনটা ফলো করো। তো সেই সাজেশনের মধ্যে কি আছে তোমরা সবাই জানো, তোমাদের যে সিলেবাসটা আছে সেখানে আছে ডাউন দ্য র্যাবিট হোল একটা, আর একটা কি আছে 3 কোশ্চেন, আর আছে সোনেট 73, আর আছে কি দ্য হক রোস্টিং এবং দ্য গ্রিন হাউস ইফেক্ট। এই যে 5টা প্রোজ এবং পোয়েম তোমাদেরকে পড়তে হবে। তারপর আছে তোমাদের একটা ড্রামা, সেই ড্রামা থেকে তোমাদের 5 নম্বরে একটা কোশ্চেন আছে। তো আমি এখান থেকে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন পুরোটাই মিলিয়ে একটা সাজেশন করেছি, সঙ্গে তোমাদের কি কি গ্রামার আসতে পারে তার উপরে একটা ভিডিও করেছি এবং একটা ভিডিও করেছি কি তোমাদের রাইটিং স্কিল আসতে পারে তার উপর। সুতরাং তোমরা যদি সঙ্গে থাকো তাহলে পুরো ভিডিওটা একটু পজ করে তোমরা পুরো সাজেশনটা লিখে নিতে পারবে, অথবা তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি ফোন করে আমার কাছ থেকে ফ্রি অফ কস্ট সাজেশনটা নিতে পারবে পিডিএফ ফাইল আকারে। এবার তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দেখে নাও। দেখো প্রথম আছে ডাউন দ্য র্যাবিট হোল। ডাউন দ্য র্যাবিট হোল থেকে আমি কি শর্ট কোশ্চেন রেখেছি তোমরা দেখো। প্রথমে হোয়াট ওয়াজ অ্যালিস ওপিনিয়ন অ্যাবাউট হার সিস্টার্স বুক অ্যান্ড হোয়াই। তার বোনের বইটি সম্পর্কে অ্যালিসের কি ধারণা ছিল এবং কেন। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড অ্যালিস ফিল সো টায়ার্ড অফ অ্যান্ড হোয়াই। অ্যালিস কোন ব্যাপারে ক্লান্ত বোধ করেছিল এবং কেন। অ্যালিস কোন ব্যাপারে ক্লান্ত বোধ করেছিল এবং কেন, অর্থাৎ অ্যালিস কেন ক্লান্ত বোধ করেছিল এবং কোন ব্যাপারে অ্যালিস ক্লান্ত বোধ করেছিল সেটা। তাহলে প্রথম কোশ্চেন এটা, দ্বিতীয় কোশ্চেন এটা। এর নিচে আমি তোমাদের আনসারগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও, যেটা তোমরা স্ক্রিনটাকে একটু পজ করে লিখে নিতে পারো এবং তোমরা আমার কাছ থেকে সরাসরি পিডিএফ ফাইল আকারে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে। তৃতীয় কোশ্চেন, হোয়াট ডিড অ্যালিস প্ল্যান টু ডু টু রিমুভ দ্য মনোটোনি অ্যাজ সি ফেল্ট ভেরি ডাল অ্যান্ড ড্রজি। যখন অ্যালিস খুব নিস্তেজ ও বিদ্যাশূন্য বোধ করছিল তখন সেই একঘেয়েমি দূর করবার জন্য কি করেছিল বা কি করার পরিকল্পনা সে করেছিল। নিচে আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি। তারপরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড অ্যালিস সি হোয়েন সি ওয়াজ থিঙ্কিং অফ মেকিং আ ডেইসি চেন। যখন অ্যালিস ডেইসি ফুলের মালা গাঁথার কথা ভাবছিল তখন সে কি দেখতে পেল। এখানে আমি আনসার দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এটা আনসার এবং এই ওপরেরটা তার কোশ্চেন। ঠিক এইভাবে আমি তোমাদেরকে সাজেশন করেছি, তোমরা একটা ভিডিও দেখলে পুরো সাজেশনটা পেয়ে যাবে। তারপরটা দেখো, হাউ ডিড অ্যালিস ফিল অ্যান্ড হোয়াট মেড হার ফিল সো। অ্যালিস কেমন বোধ করেছিল এবং তার এমন মনে হয়েছিল কেন। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টেক্সট। টেক্সটের উৎসটা কি, অর্থাৎ এই যে টেক্সট ডাউন দ্য র্যাবিট হোল পড়ছি আমরা, এই টেক্সটের সোর্স বা উৎসটা কি। হোয়াট ওয়াজ দ্য ইয়ার অফ পাবলিকেশন, এবং কোন বছর এটা প্রকাশিত হয়েছিল। 7 নম্বর কোশ্চেনটা দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য ফ্যান্টাসি ডাউন দ্য র্যাবিট হোল। হোয়াট ইজ হিজ অরিজিনাল নেম, অর্থাৎ ডাউন দ্য র্যাবিট হোল গল্পের লেখককে এবং তার প্রকৃত নাম কি। তারপরের 8 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ অ্যালিস কিউরিয়াস অ্যাবাউট এ র্যাবিট, অর্থাৎ কেন খরগোশটিকে নিয়ে অ্যালিস কৌতূহলী হয়ে পড়েছিল সেটা। তারপরের কোশ্চেন দেখো, হাউ ডিড র্যাবিট হোল গো ডাউন, অর্থাৎ খরগোশের গর্তটি কেমন ভাবে নিচে নেমেছিল। তারপরের কোশ্চেনটা, হোয়াই ডিড অ্যালিস হ্যাভ প্লেন্টি অফ টাইম টু লুক অ্যাবাউট হার। কেন অ্যালিসের চারিদিকে দেখবার জন্য অনেক সময় পেয়েছিল, অর্থাৎ অ্যালিস কেন অনেক সময় পেয়েছিল তার চারিদিকে দেখার জন্য। তারপরের কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডিড অ্যালিস নোটিস হোয়েন শি লুকড এট দ্য সাইড অফ দ্য ওয়েল, অর্থাৎ অ্যালিস যখন ওর চারিদিকে দেখেছিল বা কোর দিকে দেখেছিল তখন সে কি দেখেছিল। তারপরের কোশ্চেন, হোয়াই কুড নট অ্যালিস মেক আউট হোয়াট শি ওয়াজ কামিং টু। কেন অ্যালিস বুঝতে পারলো না যে
সে কোন দিকে যাচ্ছে। অর্থাৎ এইরকমই কোশ্চেন তোমাদের আসবে। আমি সাজেশন আকারে এগুলো লিখেছি খুব বাছাই করে করে। আমি আশা করি এগুলোর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। বিগত বছর অর্থাৎ আমি যে পুরনো সিলেবাস সে পড়াতাম, সেই সমস্ত সিলেবাসে সাজেশন যেভাবে করতাম সেইভাবেই আসতো, এবং এই সিলেবাসেও এইভাবে আসবে বলে আমি আশা করি। তাছাড়া তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ কোশ্চেন আনসার সহ একটা সাজেশন, যেটা তোমাদের খুবই কাজে আসবে বলে আমি আশা করি। 13 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড অ্যালিস টেক ডাউন অ্যাজ সি ফেল অ্যান্ড ফ্রম হোয়ার ডিড সি টেক ইট। যখন অ্যালিস পড়ে যাচ্ছিল তখন সে কি নিয়ে গিয়েছিল এবং কোথা থেকে সে কি নিয়ে নিয়েছিল। অর্থাৎ যখন অ্যালিস পড়ে যাচ্ছিল তখন সে কোথা থেকে কি নিয়ে নিয়েছিল, অর্থাৎ কি নিয়ে পড়ছিল। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ডিড অ্যালিস ড্রপ দ্য জার, সরি হোয়াই ডিড নট অ্যালিস ড্রপ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড সি ডু ইনস্টেড। অর্থাৎ কেন অ্যালিস বয়েমটি নিচে ফেললো না এবং এর পরিবর্তে সে কি করলো। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু অ্যালিসের মতে উড হ্যাপেন অ্যাট সাচ এ ফল। অ্যালিসের মতে এরকম পড়ার পর কি হবে, অর্থাৎ এরকম ভাবে পড়ার পর কি হবে বলে অ্যালিস মনে করেছিল। পরের কোশ্চেন দেখো, হোয়ার ডিড অ্যালিস ইমাজিন হিমসেলফ গেটিং টু, হোয়াট ডিস্টেন্স অ্যাকর্ডিং টু হার ডিড সি ফল। অ্যালিস কোথায় পৌঁছে গেছে বলে কল্পনা করলো, তার মতে সে দূরত্ব কত ছিল, সেটা উত্তর হিসেবে তোমাকে লিখতে হবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 18, হোয়াট উড বি ফানি ইফ অ্যালিস ফেল রাইট টু দ্য আর্থ। অর্থাৎ অ্যালিস যদি পৃথিবীর মধ্যে দিয়ে পড়ে যায় তাহলে তার মজার ব্যাপার কি ঘটবে। তারপরের কোশ্চেন দেখো, হোয়াই ডিড অ্যালিস ডিসকার্ড দ্য আইডিয়া অফ মেকিং পিপল the name, sorry making it asking people the name of the country where she would fall, and how did she decide to know the name instead। অ্যালিস যেখানে গিয়ে পড়বে সেখানকার মানুষের কাছে সে দেশের নাম জানতে চাওয়ার সিদ্ধান্ত নেয়, সে কেন বাতিল করলো। অর্থাৎ পড়ে যাওয়ার পর সেই দেশের নাম জানতে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যে সে সিদ্ধান্ত সে কেন বাতিল করেছিল, এর পরিবর্তে কিভাবে সেখানকার নাম জানার পরিকল্পনা সে করেছিল। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ অ্যালিস পেট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যালিসের যে পেট অর্থাৎ পোষ্য ছিল বা পোষা পশু ছিল, তার নাম কি ছিল। হোয়াট ওয়াজ ইট ফেড অ্যাট টি টাইম, এবং চায়ের সময় তাকে কি খাওয়ানো হতো। তারপরের কোশ্চেন, হোয়াট সাবস্টিটিউট অফ মাইস ডাজ অ্যালিস থিঙ্ক টু সাজেস্ট her cat instead in the year of the rabbit hole and why। অর্থাৎ খরগোশের গর্তের মধ্যে অ্যালিস তার পোষ্যের জন্য কি বিকল্প খাবারের কথা ভেবেছিল এবং কেন ভেবেছিল। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড অ্যালিস কিপ অন সেইং ইন দ্য ড্রিমি ওয়ে অ্যাজ হি ফেল ডাউন দ্য র্যাবিট হোল। অ্যালিস যখন খরগোশের গর্তের মধ্যে দিয়ে পড়ছিল তখন সে নির্দাচ্ছন্নভাবে কি বলছিল। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ডিড অ্যালিস ড্রিম। অ্যালিস কি স্বপ্ন দেখেছিল অ্যাজ শি ওয়াজ ফলিং ডাউন দ্য র্যাবিট হোল। যখন সে খরগোশের গর্তের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছিল তখন সে কি দেখেছিল। হোয়াট হ্যাপেন্ড ইট সাডেনলি দেন, তখন হঠাৎ কি ঘটেছিল। ঠিক এইভাবে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ এবং আনসার পেয়ে যাচ্ছ। এর মধ্যে থেকেই আসবে, আমি নিশ্চিত এর মধ্যে থেকে আসবে। খুব খুব ভেবে চিন্তে আমি এই সাজেশনটা করেছি এবং অনেক অনেক কটা বই অনুসরণ করে এবং যে প্রশ্নের যে মডেল, সেই মডেলগুলো আমি অনুসরণ করে এগুলো লিখেছি কোশ্চেন আনসারগুলো। আশা করি তোমরা উপকৃত হবেই। পরে কোশ্চেন, হোয়াই ডিড অ্যালিস ফাইনালি ফল ডাউন দ্য র্যাবিট হোল, হাউ ডিড দ্য ফল এফেক্ট হার। অর্থাৎ খরগোশের মধ্যে দিয়ে অবশেষে অ্যালিস কোথায় গিয়ে পড়লো, এই পড়া তাকে কিভাবে প্রভাবিত করেছিল। তারপরের কোশ্চেন, হোয়াট ডিড অ্যালিস হেয়ার দ্য র্যাবিট সে অ্যাজ সি ফলোড ইট আফটার ফলিং, ফ্রম হোয়ার ওয়াজ দ্য র্যাবিট
নো লঙ্গার ভিজিবল টু অ্যালিস, অর্থাৎ পড়ার পর যখন খরগোশটিকে অনুসরণ করেছিল তখন সে এই খরগোশটিকে কি বলতে শুনেছিল? কোথা থেকে? অ্যালিস খরগোশটিকে আর দেখতে পেল না, অর্থাৎ কোথা থেকে সে আর দেখতে পেল না খরগোশটিকে। তারপরেরটা দেখো, হোয়ার ডিড অ্যালিস রিচ ফলোইং দ্য র্যাবিট ইন দ্য লং প্যাসেজ, হাউ ওয়াজ দ্য প্লেস, অর্থাৎ খরগোশটিকে অনুসরণ করে অ্যালিস অবশেষে কোথায় পৌঁছেছিল, এই জায়গাটা কেমন ছিল? What was there? What was the three-leg table made of? অর্থাৎ তিন পায়া টেবিলটা কি দিয়ে নির্মিত ছিল? What did Alice find on it? অ্যালিস এটার উপর কি দেখতে পেয়েছিল? পরের কোশ্চেন, why did not the locks of any doors open with the small golden key? এই ছোট্ট সোনার চাবিটি দিয়ে কেন এই ঘরের তালাগুলো খোলা গেল না? তারপরে কোশ্চেনটা দেখো, হাউ ওয়াজ দ্য গার্ডেন, বাগানটা কেমন ছিল? পরের কোশ্চেন, হোয়াট ফ্লাওয়ার ডিড ড্রিঙ্ক হ্যাভ, অর্থাৎ এই পানীয়টা কি কি স্বাদ ছিল, অর্থাৎ এই পানীয়টি কি কি স্বাদে পরিপূর্ণ ছিল, জারের মধ্যে থাকা পানীয়টি কি কি স্বাদে পরিপূর্ণ ছিল। তারপরে এটা দেখো, হাউ ডিড অ্যালিস ইউজুয়ালি গেভ হার অ্যাডভাইস, হাউ ডিড অ্যালিস ইউজুয়ালি গেভ হার অ্যাডভাইস, হাউ ডিড সি স্কুল হারসেলফ সামটাইম, অ্যালিস সাধারণত কিভাবে নিজেকে উপদেশ দিত এবং মাঝে মাঝে কিভাবে সে নিজেকে বকুনি দিত। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট রং ডিড অ্যালিস ডু while playing the croquet and how did she punished herself for this, অথবা এটা দেখো তারপরের কোশ্চেন বলছে, what happened when Alice was playing croquet, অর্থাৎ কাঠের বল নিয়ে খেলা করার সময় একবার অ্যালিস কি করেছিল এবং এর জন্য সে নিজেকে কিভাবে বকুনি দিয়েছিল বা নিজেকে কিভাবে বকেছিল। তারপরের কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য গ্লাস বক্সটা কোথায় ছিল? হোয়াট ডিড ইট কন্টেন, এটা মধ্যে কি ছিল? তারপরটা, হোয়াট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিলের নিচে কি ছিল? হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড হোয়েন সি ওপেন ইট, অ্যালিস কি দেখতে পেয়েছিল যখন সে এটাকে খুলেছিল? এবার দেখো লং টাইপ কোশ্চেনে কি কি আমি রেখেছি। তোমাদের খুব বেশি কোশ্চেন দেয়নি, 6টা থেকে 7টা কোশ্চেন দিয়েছি। তোমরা অন্য অন্য জায়গায় অনেক অনেক বেশি সাজেশন পাবে, কিন্তু আমি এখানে যে সাজেশনটা দিয়েছি তোমাদের কথা খুব ভেবেই সাজেশনটা তৈরি করেছি। দেখো লং কোশ্চেনে কি আছে, সামারাইজ অ্যালিস ফল দ্য ডাউন দ্য র্যাবিট হোল টিল সি ফল আপ অন দ্য হিপ, or give the brief account of the journey the rabbit hole till the fall was over। তাহলে এইটাই হলো কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে আমি সুন্দরভাবে দিয়েছি এবং আমি এখানে ভিডিওটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি স্ক্রিনটাকে, যাতে তোমরা পজ করে লিখে নিতে পারো। তারপরের বড় কোশ্চেনটা দেখো, হোয়াট মেড অ্যালিস চুজ দ্য র্যাবিট, what happened to Alice while running after the rabbit with rabbit, what did Alice see while falling down the rabbit hole, অর্থাৎ অ্যালিস যখন খরগোশের পিছু নিল, খরগোশটির পিছনে ছোটার সময় অ্যালিসের কি হয়েছিল, খরগোশটির গর্তের মধ্যে দিয়ে পড়ার সময় অ্যালিস কি দেখেছিল। এইভাবে কোশ্চেনটা তোমার 1+2+3 এইভাবে কাটা থাকবে। এগুলো শর্ট কোশ্চেন টাইপের, অর্থাৎ যে কাটা কাটা কোশ্চেনগুলো আনসার করলে তুমি মার্কসটা অনেক বেশি পেয়ে যেতে পারো, এগুলোই তুমি আনসার করবে। বট কোশ্চেন অনেক ডেসক্রিপটিভ মূলক প্রশ্নের উত্তরগুলো লিখতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেখানে টেন্স মেলাতে হয়, ভার্ব মেলাতে হয় এবং খুব ভালো করে না উত্তর লিখতে পারলে শিক্ষক মহাশয় সন্তুষ্ট হন না এবং নাম্বার দেন না। তারপরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড অ্যালিস হ্যাভ প্লেন্টি অফ টাইম টু লুক অ্যাবাউট হার ফলিং ডাউন দ্য র্যাবিট হোল, অর্থাৎ অ্যালিস অনেক সময় পেয়েছিল যখন দ্য ডাউন হোল র্যাবিটের গর্তের মধ্যে সে পড়ছিল। তারপর দেখো, হোয়াট ডিড সি তখন সে কি দেখেছিল? অ্যাজ সি ওয়াজ ফলিং, যখন সে পড়ে যাচ্ছিল তখন সে কি দেখেছিল। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট কজ হার
ডিসঅ্যাপয়েন্টেড, তাকে কোন বিষয়টা হতাশ করেছিল। তারপরের কোশ্চেন দেখো, হু ওয়াজ ডায়না, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে ডায়না কে ছিল। হোয়াট ডিড অ্যালিস থিঙ্ক অফ ডায়না, ডায়নার ব্যাপারে সে কি ভেবেছিল। হোয়াট ডিড সি কিপ অন সেইং ইন এ ড্রিমিং ওয়ে, একটা স্বপ্নাতুর ভাবে সে কি কি বলে গেছিল। হোয়াট ডিড সি ড্রিম, সে কি স্বপ্ন দেখেছিল। এই এইভাবে বট কোশ্চেনগুলো আমি আনসার এখানে দিয়ে দিয়েছি, যেটা তোমাদের খুবই কাজে আসবে। তারপরটা দেখো, ডিসক্রাইব দ্য প্লেস, ওই জায়গাটা বর্ণনা করো। হোয়ার অ্যালিস ফেল, যেখানে অ্যালিস পড়ে গেছিল। হোয়াট ওয়াজ র্যাবিট ডুইং দেয়ার, র্যাবিটটা সেখানে কি করছিল। তারপরটা দেখো, হোয়াট ডিড দ্য র্যাবিট সে, র্যাবিট অর্থাৎ খরগোশটা কি বলেছিল। হোয়েন ওয়াজ ইট সিন অ্যাট লাস্ট, এটা কখন অবশেষে দেখা গেছিল। হোয়ার ডিড অ্যালিস রিস ফলোয়িং দ্য র্যাবিট, র্যাবিটটাকে অনুসরণ করে অবশেষে অ্যালিস কোথায় পৌঁছে গেছিল। তারপরের কোশ্চেনটা দেখো, নো আই উইল লুক ফার্স্ট, না আমি সর্বপ্রথম দেখব। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, এই বাক্যের মধ্যে বক্তাকে, অর্থাৎ এই যে উক্তিটা করেছে নো আই উইল লুক ফার্স্ট, এর মধ্যে বক্তাকে। হোয়াট উইল হি অর সি লুক অ্যাট ফার্স্ট অ্যান্ড হোয়াই, সর্বপ্রথম বক্তা কি দেখবেন এবং কেন। হোয়াই ডিড সাচ আনপ্লেজেন্ট থিংস হ্যাপেন টু দেয়ার লাইফ, কেন এরকম দুর্ভাগ্যজনক ঘটনা তাদের জীবনে ঘটেছিল বা তার জীবনে ঘটেছিল। তারপরটা দেখো, so many out of the way things had happened lately, who said this, অর্থাৎ এই যে লাইনটা, এই যে উক্তিটা কোটেশনের মধ্যে আছে, এই লাইনটা কে বলেছিল। হু said this, কে কথা বলেছিল। তারপরটা কি বলছে, describe the out of the way things had happened lately, যেটা আগে ঘটেছিল সেটা কি, অর্থাৎ কে কথা বলেছিল। সম্প্রতি ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি আলোচনা করো। এটা একটা ডেসক্রিপটিভ মূলক কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে নাম্বার কম পাওয়া যায়, কিন্তু লিখতে হবে তো তোমাকে সব ধরনের কোশ্চেন, এর জন্য তোমাকে টেন্স ভার্ব ফলো করতে হবে। আর টেন্স ভার্ব ফলো করবার জন্য আমি প্রত্যেকটা টেন্স 1:1 দিয়েছি একবার, এবং প্রত্যেকটা অর্থাৎ এই যে 19টা টেন্স একসঙ্গে একবার দিয়ে দিয়েছি তোমাদেরকে। তাছাড়াও আমি তোমাদের জন্য শুধুমাত্র 3000টা ভার্ব নিয়ে একটা লিস্ট বানিয়েছি, যে ভার্বটা অবশ্যই তোমাদের কাজে আসবে। শুধু এই টেক্সট না, সারা জীবনের জন্য যে কোনো টেক্সট পড়ার জন্য বা বোঝার জন্য ওই ভার্ব টেন্স তোমায় অবশ্যই কাজে আসবে। তারপরে দেখো 3 কোশ্চেন থেকে আমি কি কি শর্ট কোশ্চেন গুলো রেখেছি। 3 কোশ্চেন থেকে বলছে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন অফ দ্য জার, জারে 3টি কোশ্চেন কি ছিল। তারপর হচ্ছে হোয়াট প্রম্পটেড দ্য জার টু নো দ্য আনসার অফ হিজ 3 কোশ্চেন, তার 3টে প্রশ্নের উত্তর জানার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন কেন। হোয়াট প্রম্পটেড, এটা একই কোশ্চেন রিপিট হয়ে গেছে। তারপরটা দেখো, হোয়াট ডিড দ্য জার গেভ রিওয়ার্ড টু অ্যানি অফ দ্য লার্নেড ম্যান, যার একজন বিদ্বান ব্যক্তিকে কিভাবে পুরস্কৃত করেছিলেন, অর্থাৎ এটা পুরস্কৃত করেননি, অর্থাৎ যার কেন কোনো বিদ্বান ব্যক্তিকে পুরস্কৃত করেননি, তার কারণ তোমরা সবাই জানো, যার কোনো প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হননি তাই। তারপরটা দেখো, হোয়ার ডিড দ্য হারমিট লিভ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হুম ডিড হি অনলি রিসিভ, কার সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন বা কাদেরকে গ্রহণ করতেন। তারপরের কোশ্চেন দেখো, হোয়াই ডিড দ্য জার হাইড হিজ রয়্যাল আইডেন্টিটি অ্যান্ড হাউ, যার তার রাজকীয় পোশাক কেন, যার তার রাজকীয় পোশাক বা পরিচয় কিভাবে তিনি গোপন করেছিলেন এবং কেন। তারপরটা দেখো, হোয়াট ডিড দ্য জার ডু বিফোর মিটিং দ্য হারমিট, হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার আগে জার কি করেছিলেন। উত্তরটা প্রায় একই হবে। হোয়াট প্রিপারেশন ডিড দ্য জার মেক বিফোর মিটিং দ্য হারমিট, হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার আগে কি প্রস্তুতি নিয়েছিল, তার ওই একই উত্তর হবে। তারপরটা দেখো, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, হারমিটের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করেছিল। এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের উত্তর একই হবে। এখানে আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দরভাবে এখানে আমি দিয়ে দিলাম। এইভাবে তোমরা প্রশ্ন উত্তর সব একই সঙ্গে পেয়ে যাচ্ছ, যেটা এই প্রথমবার তোমরা পাচ্ছ। হাউ ডিড
the jar put on the simple cloth? Why did the jar put on simple cloth before meeting the hermit? হারমিটের সঙ্গে সাক্ষাৎ করার আগে জার কেন সাধারণ পোশাক পরেছিলেন? তারপরের কোশ্চেন দেখো, what was the hermit doing when the jar came to visit him? যার যখন হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, হারমিট তখন কি করছিলেন? হোয়াট ডিড হি ডু সেইং দ্য জার? জারকে দেখে হারমিট কি করেছিলেন? তারপরের কোশ্চেন দেখো, হাউ লং ডিড দ্য জার কন্টিনিউ ডিগিং? জার কতক্ষণ ওই খনন কার্যটা চালিয়ে গেছিলেন? পরের কোশ্চেন, হাউ ডিড দ্য জার স্টিক দ্য স্পেড ইনটু দ্য হোয়েন ডিড দ্য জার স্টিক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড? যার কখন কোদালটি মাটিতে গেঁথে দিয়েছিলেন? তারপরে কোশ্চেন, হোয়াট ডিড দ্য জার প্রমিস টু ডু অ্যাজ অ্যান অ্যাকনলেজমেন্ট টু ফরগিভনেস? অর্থাৎ যার ক্ষমার স্বীকৃতি হিসাবে কি প্রতিশ্রুতি দিয়েছিল? ওই যে বিয়ার্ডেড ম্যানের কথা বলা হয়েছে, অর্থাৎ তার যে পুরনো শত্রু ছিল সেই শত্রুকে কি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন? তবে হোয়াট ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান উন্ডেড or how was the bearded man wounded? দাড়িওয়ালা ব্যক্তিটিকে কিভাবে আহত করা হয়েছিল? তারপরের কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য জার ফরগিভ দ্য বিয়ার্ডেড ম্যান? ওই দাড়িওয়ালা ব্যক্তিকে জার কিভাবে ক্ষমা করেছিলেন? এটা অপশনে আছে, দেখো অর দিয়ে একই উত্তর হবে। হোয়াট ডিড দ্য জার ডিসাইড টু ডু অ্যাজ হি ওয়াজ গ্ল্যাড টু হ্যাভ দ্য ম্যান অ্যাজ হিজ ফ্রেন্ড? অর্থাৎ যার কিভাবে দাড়িওয়ালা ব্যক্তিকে ক্ষমা করেছিলেন, অথবা যার যখন আনন্দিত হলেন দাড়িওয়ালা ব্যক্তিটিকে তার বন্ধু হিসাবে পেয়ে, তখন তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট? অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ সময় কি ছিল হারমিটের মতে, অ্যান্ড হোয়াই, এবং কেন সেটা গুরুত্বপূর্ণ সময় কি ছিল? তারপরটা দেখো, who is the most necessary man according to the hermit and why? হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিল এবং কেন? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার অ্যান্ড হোয়াই? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি এবং কেন? তারপর, হোয়াট ডিড দ্য জার ফেল অ্যাসলিপ অ্যান্ড হাউ ডিড হি স্লিপ? জার ঘুমিয়ে পড়লেন কেন এবং তিনি কিভাবে ঘুমালেন? তারপরটা দেখো, ইন হুইচ সিজন, কোন ঋতুতে, ডিড দ্য ইনসিডেন্ট টেক প্লেস? ওই ঘটনাটা কোন ঋতুতে ঘটেছিল? হোয়ার অ্যান্ড হাউ ডিড দ্য জার স্পেন্ড দ্য নাইট? কোথায় এবং কিভাবে জার ওই রাত্রিটা কাটিয়েছিল? এবার দেখো, এখানে আমি লং টাইপ কোশ্চেন হিসেবে তোমাদের কি কি দিয়েছি, এই কোশ্চেনগুলো করলে তোমরা এর মধ্যে থেকেই পাবে। দেখো, এই প্রথম কোশ্চেনটা এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এই 3 কোশ্চেনের মধ্যে। এই কোশ্চেনটাই আসবে বলে আমি আশা করি, কিন্তু এতটা রিস্ক বা ঝুঁকি নেওয়া একেবারেই উচিত নয়। তার জন্য তোমরা পুরো এখানে যে আমি 5টি বা 6টি দিয়েছি, এই 5-6টি কোশ্চেন তোমরা অবশ্যই পুরোটাই কমপ্লিট করে নিও। দেখো, দ্বিতীয় কোশ্চেনটা এখানে দেওয়া হলো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম এনিমি অফ দ্য জার? কেন ওই দাড়িওয়ালা লোকটা জারের শত্রু হয়েছিলেন? হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু? ওই ব্যক্তিটা কি শপথ নিয়েছিলেন এবং কি করতে সিদ্ধান্ত নিয়েছিলেন? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার? কেন তিনি জারের কাছে ক্ষমা চেয়েছিলেন? এবং হোয়াট ডিড হি প্রমিস হিম? এবং তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? তৃতীয় কোশ্চেনটা দেখো, এখানে কি আছে, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান নার্স অ্যান্ড রিভাইভ? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। কিভাবে ওই উন্ডেড ম্যানকে সেবা করা হয়েছিল এবং বাঁচিয়ে তোলা হয়েছিল? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার? জারের কাছে তিনি কেন ক্ষমা চেয়েছিলেন? তারপরে কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেন বলছেন, হিয়ার কাম সামওয়ান রানিং? এখানে কোনো একজন ব্যক্তি ছুটে আসছে। তো এখানে হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ স্পোকেন টু? কে এখানে বক্তা এবং কাকে এ কথাটা বলা হয়েছে? হোয়াই ডিড হি কাম রানিং? কেন তিনি ছুটে আসছিলেন? ডিসক্রাইব দ্য
ফিজিক্যাল স্টেট অফ দ্য ম্যান, এবং ওই ব্যক্তির শারীরিক অবস্থাটাকে বর্ণনা করো। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, অর্থাৎ আমি এখান থেকে তোমাদের 4টি কোশ্চেন দিয়েছি। এবার দেখো হক রোস্টিং অর্থাৎ যে পোয়েম প্রথম কবিতাটা সেটা হক রোস্টিং থেকে এখানে কোশ্চেন দিয়েছি। দেখো, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ ইন দ্য পোয়েম, কবিতায় বাজ পাখি কিসের প্রতীক? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোস্টিং মিনস, রোস্টিং কথার অর্থ কি, অর্থাৎ রোস্টিং কথাটার অর্থ কি? তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ নো ফলসিফাইং ড্রিম মিন, উক্ত শব্দগুচ্ছটি কি বোঝায়? আমি এখানে আনসারগুলো দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও খুব ভালো করে। হোয়াট আর দ্য টু ডিফারেন্ট মিনিং অফ দ্য ওয়ার্ড হুকড ইন দ্য ফ্রেজ অ্যান্ড হুকড হেড অ্যান্ড ফিট, অর্থাৎ হুকড হেড অ্যান্ড হুকড ফিট কথাটার অর্থ কি, অর্থাৎ এই দুটি কথার অর্থ কি? তারপরে দেখো, হাউ হাউ ডাজ হক সিট, হক কিভাবে বসে, অর্থাৎ কিভাবে বসে থাকে। তারপরে দেখো, হাউ ডাজ দ্য পোয়েম হক রোস্টিং ওপেন, হক রোস্টিং কবিতাটা কিভাবে শুরু হয়? হোয়াট ডাজ দ্য হক রিহার্স অ্যান্ড হোয়াই, বাজ পাখিটি কি অভ্যাস করে এবং কেন? তার পরের কোশ্চেন দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য টেড হিউজ ইজ দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাইট অফ দ্য ট্রি, অর্থাৎ টেড হিউসের মতে কনভিনিয়েন্স কথাটা কি উপমা দেয়, অর্থাৎ কি বোঝায়? তারপরের কোশ্চেনটা দেখো, why does hawk say the earth face is upward for my inspection, বাজ পাখিটি কেন এই উক্তিটি করে তা ব্যাখ্যা করতে বলছে। তারপরে কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ দ্যাট দ্য হক মেনশন ইন দ্য প্রসেস, অর্থাৎ এই প্রসেসের মধ্যে, অর্থাৎ টু প্রসেস, বাজ পাখিটি কি কি সুবিধা থাকার কথা উল্লেখ করেছেন। এখানে প্রসেস মানে সুবিধা বা নিজের অধিকারে থাকা সুবিধাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তারপরটা, হোয়াই ডাজ দ্য হক স্টেট, কেন বাজ পাখিটি বর্ণনা করেন দ্যাট যে হিজ লাইফ ইজ কনভিনিয়েন্ট, কেন বাজ পাখিটি বলেন যে তার জীবনটা খুবই সুবিধাজনক। তারপরের কোশ্চেন, হাউ ডাজ দ্য হক মক, কিভাবে হক অর্থাৎ ওই যে বাজ পাখিটি কিভাবে উপহাস করেন দ্য গড, ঈশ্বরকে, অ্যান্ড হিজ ক্রিয়েটর, এবং তার সৃষ্টিকর্তাকে। তারপরের কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য হক বিকাম আ স্পেশাল কাইন্ড অফ ক্রিয়েশন, বাজ পাখিটি কিভাবে একটি বিশেষ ধরনের সৃষ্টিতে পরিণত হয়। হোয়াই ডাজ দ্য হক সে, কেন বাজ পাখিটি বলেন ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড মাই ফিদার, বাজ পাখিটি কেন এই উপরোক্ত উক্তিটি বলে। তারপরটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন, কবি কি বলতে চান বাই নাও আই হোল ক্রিয়েশন ইন মাই ফুড, এই উক্তির দ্বারা কবি এখানে কি বলতে চেয়েছেন সেটা প্রকাশ করতে হবে, অর্থাৎ সেটা ডিসক্রাইব দিতে হবে বা বর্ণনা করে লিখতে হবে তোমাদেরকে। তারপরের কোশ্চেন, in what different sense has the word creation been used in the third stanza of the poem hawk roasting, অর্থাৎ হক রোস্টিং কবিতায় তৃতীয় স্তবকে কোন কোন ভিন্ন অর্থে ক্রিয়েশন শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে কোশ্চেন, আই কিল হোয়ার আই প্লিজ, হোয়াই ডাজ দ্য হক সে ইট, বাজ পাখিটি কেন এটি বলে। তারপরের কোশ্চেন, হুইচ ওয়ার্ক হ্যাজ বিন অ্যালোটেড টু দ্য হক, অর্থাৎ বাজ পাখিটিকে কোন কাজটি দেয়া হয়েছে। এর পরের কোশ্চেনটা দেখো, হোয়াই ডাজ দ্য হক সে, কেন বাজ পাখিটি বলে ওয়ান পথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট থ্রু দ্য বোন অফ দ্য লিভিং, অর্থাৎ বাজ পাখিটি কেন এ কথা বলেন বা উপরোক্ত উক্তিটি করেন। তারপরটা, হোয়াই ডাজ দ্য হক সে, কেন বাজ পাখিটি বলেন নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, কোনো কিছুই পরিবর্তন হয়নি যবে থেকে আমি শুরু করেছিলাম, কেন উক্তিটি বাজ পাখি করেন। দেখো হক রোস্টিং থেকে যতগুলো কোশ্চেন আসবে সব তোমাকে ডেসক্রিপটিভ মূলক প্রশ্নের উত্তর লিখতে হবে প্রায় শর্ট কোশ্চেনগুলোতেও, সুতরাং তুমি হক রোস্টিংকে এড়িয়ে যেতে পারবে না,
তবে এটা একটু ভালো করে পড়ে রেখো, কাজে আসবে। তারপরে হোয়াই ডাজ দ্য হক সে মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, কেন বাজ পাখি বলে যে আমার চোখটা কোনো কোনো পরিবর্তনকে অনুমোদন করে না বা অনুমতি দেয় না। তার পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য হক সে অ্যাবাউট দ্য চেঞ্জ অফ দ্য নেচার অফ ওয়ার্ল্ড, পৃথিবীর স্বভাবে পরিবর্তনের বিষয়ে বাজ পাখিটির কি বলে, অর্থাৎ পৃথিবীর রূপ পরিবর্তন বা প্রকৃতির পরিবর্তনের বাজ পাখিটি কি বলে। হোয়াই ডাজ দ্য হক ডিক্লেয়ার ইন হক রোস্টিং, হক রোস্টিং কবিতায় বাজ পাখি কি ঘোষণা করেন। তারপরটা দেখো, এবার এবার লং টাইপ কোশ্চেন। এখানে দেখো লং টাইপ কোশ্চেন হিসেবে আমি তোমাদের খুব কমই দিয়েছি, 6টা থেকে 7টা কোশ্চেন দিয়েছি। এত বড় একটা কবিতায় 6টা 7টা কোশ্চেন মানে কিছুই না, তোমরা জানো। তার মধ্যে থেকে তোমরা যেগুলো কাটা কাটা সেগুলোই করার চেষ্টা করবে, অর্থাৎ যেগুলো নাম্বার ক্লাসিফিকেশন করে দেওয়া আছে এগুলো করলে বেশি মার্কসটা তোমরা অবটেন করতে পারবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য হক রোস্টিং, অর হোয়াট ইজ দ্য পোয়েম হক রোস্টিং অ্যাবাউট, হক রোস্টিং কবিতার মূল বিষয়বস্তু কি এবং হক রোস্টিং কবিতাটা কি বিষয়ক। দেখো এখানে আমি উত্তরটা দিয়েছি। এবার দেখো দ্বিতীয় কোশ্চেনটা দেখো, দ্বিতীয় কোশ্চেনটাতে কি বলছেন, হাউ উড ইউ জাস্টিফাই দ্য টাইটেল অফ টেড হিউজ হক রোস্টিং, হক রোস্টিং কবিতার টাইটেলটাকে তুমি কিভাবে বর্ণনা করবে। দেখো এখানে হক রোস্টিং কবিতায় যতগুলো কোশ্চেন আছে সব ডিসক্রিপটিভ মূলক কোশ্চেন, সুতরাং একটু টাফ হবে তোমাদের ক্ষেত্রে ডিসক্রিপটিভ মূলক কোশ্চেনের আনসার করা, কারণ তোমরা নিজেরা যদি ভার্ব টেন্স সাজিয়ে ভেবে বাক্য লিখতে পারো বা ট্রান্সলেশন আকারে লিখতে পারো তাহলে তোমরা সবকিছুই লিখতে পারবে। আর যদি তা না পারো তাহলে তোমরা এই ডেসক্রিপটিভ মূলক কোশ্চেনগুলোকে এড়িয়ে যেও, তাহলেই তোমাদের ভালো। আমি এখানে স্ক্রিনটাকে আস্তে আস্তে সরাচ্ছি যাতে করে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো বা করে নিতে পারো, কমপ্লিট করতে পারো। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনটা এখানে একটু কেটে দিয়েছি, এটাই খুব সুবিধাজনক হবে তোমাদের ক্ষেত্রে। কি বলছে, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইজ ক্লোজড, ইনঅ্যাকশন নো ফলসিফাইং ড্রিম হু ইজ রিপেয়ার্ড টু অ্যাজ আই, অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত এখানে কোটেশন তুলেছে, একটা লাইন তুলে কোটেশনের মধ্যে রাখা হচ্ছে। এবার কোশ্চেন এখান থেকে করছে হু ইজ রিফার্ড টু অ্যাজ আই, আই বলতে এখানে কার কথা বলা আছে, হোয়াই আর দ্য আইজ কেপ্ট ক্লোজ, কেন চোখগুলো বন্ধ রাখা হয়, হোয়াই ইজ দ্য ড্রিম কল্ড নো ফলসিফাইং, কেন স্বপ্নটাকে ফলসিফাইং স্বপ্ন বলা হয়। তারপরে দেখো এখানে আরো একটা কোশ্চেন দিয়েছে, অর্থাৎ এখান থেকে আমি তোমাদের মোট 7টা থেকে 8টা কোশ্চেন দিয়েছি। দেখো নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, কোনো কিছুই পরিবর্তন হয়নি যবে আমি শুরু করেছিলাম। মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখটা কোনো কিছুই পারমিট করেনি পরিবর্তনে। ঠিক এইভাবে কোশ্চেনগুলো আসবে, তোমরা একটু ভালোভাবে পড়ে নিও। তবে আমি যেটা বলতে চাই তোমাদেরকে, যে কোশ্চেনগুলো এরকম কাটা কাটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম 2+1 1+3 এরকম দিয়েছে, বাট 1+1+2+1 এইভাবে দিয়েছে, এইগুলোই তোমরা করবে, তাহলে মার্কসটা বেশি পাবে। আর জানা বোঝার জন্য তোমাকে আলাদা করে ভার্ব টেন্স পড়তে হবে, যাতে করে তুমি পৃথিবীর সমস্ত বাক্যের অর্থ বুঝতে পারো এবং অনুধাবন করতে পারো। 7 নম্বর কোশ্চেনটা দেখে নাও, এক্সপ্লেন দ্য হেভিস নেচার অফ দ্য হক ইন দ্য পোয়েম হক রোস্টিং, অর্থাৎ হক রোস্টিং কবিতায় বাজ পাখির যে দাম্ভিক প্রকৃতি, সেই দাম্ভিক প্রকৃতিটাকে ব্যাখ্যা করো। এই হিব্বিস মানে দাম্ভিক। এবার দেখো সোনেট 73-তে কি আছে, সোনেট 73 থেকে শর্ট কোশ্চেন যেগুলো দিয়েছি সেগুলো একটু দেখে নাও। হোয়াট অ্যানালজি ডাজ দ্য পোয়েট ইউজ ইন দ্য ফার্স্ট কোয়ার্টেন অফ দ্য সোনেট টু ডেসক্রাইব হিজ স্টেট, অর্থাৎ সোনেটের প্রথম চতুষ্পদীতে কবি তার অবস্থা বোঝাতে কি সাদৃশ্যমান ব্যবহার করেছেন। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইম অফ দ্য ইয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন তুলে কোশ্চেন করা হচ্ছে। দ্যাট টাইম অফ দ্য ইয়ার thou mayest in me behold, what time of the year does the poet refers to, why does the poet
ইউজ দিস অ্যানালজি, কবি এখানে বছরের কোন সময়টাকে উল্লেখ করেছেন এবং এই সাদৃশ্য মানটি কেন ব্যবহার করেছেন। তারপরটা দেখো, হোয়াট পিকচার অফ এটার্নাল decay does the poet depict in the first quatrain of the sonnet? সনেটের প্রথম চতুষ্পদীতে কবি শরৎকালীন অবক্ষয়ের কি চিত্র অঙ্কন করেছেন। তারপরের কোশ্চেন দেখো, what kind of poem is the time of the year? What is the stanzic division and the rhyme scheme of the sonnet? অর্থাৎ কি ধরনের কবিতা এটা, এই সোনেটের স্তবক বিভাজন ও ছন্দবদ্ধতা কি। দেখো এখানে এই ছন্দবদ্ধতা এখানে দেওয়া হচ্ছে এ এ এ বি বি এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ এবং জি জি, অর্থাৎ এই যে দুটি যে তিনটি যে ভাগে ভাগ করা হচ্ছে সেই তিনটে ভাগ এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। তারপর হোয়াট কাইন্ড অফ সোনেট ইজ দ্য টাইম অফ দ্য ইয়ার, এই একই কোশ্চেন এখানে রিপিট করা হচ্ছে প্রায়, তো তোমরা এটা দেখে নিও। এখানে দেখো হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য সোনেট ইন দ্য সিকোয়েন্স, এখানে তোমরা দ্যাট টাইম অফ দ্য ইয়ার সোনেটটি কত নাম্বার সোনেট সেটা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে বা বলতে বলা হয়েছে। তারপর এখানে দেখো এই যে তিনটি কোশ্চেন বা দুটি কোশ্চেন, এই দুটি কোশ্চেনের জন্য একই উত্তর হবে, হোয়াট ডাজ দ্য বার উইন্ড কেয়ার্স সাজেস্ট ইন দ্য পোয়েম। তারপর কি এক্সপ্লেন দ্য ইমেজারি অফ দ্য বার উইন্ড কেয়ার্স, বার উইন্ড কেয়ার্স কবিতায় কি বোঝায়, কবিতায় বার উইন্ড কেয়ার্স কবিতায় কি বোঝায়, অর্থাৎ বার উইন্ডস শব্দটি কি বোঝায়, অর্থাৎ বার উইন্ডস এই চিত্রকল্পটি ব্যাখ্যা করো এইভাবে। তারপরে কি বলছে দেখো, হোয়াট আর কম্পেয়ার টু বার উইন্ড কেয়ার্স, অর্থাৎ কোন জিনিসগুলোকে তুলনা করা হচ্ছে বার উইন্ড কেয়ার্স এর সঙ্গে, অ্যান্ড হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কম্পারিশন এবং এই পয়েন্ট অর্থাৎ বার উইন্ড কেয়ার্স এর সঙ্গে কাকে তুলনা করা হয়েছে এবং তুলনা বিষয় কি, তুলনাটার বিষয় কি। তারপরটা দেখো, তারপরে কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেকিং বাউ ইন দ্য সোনেট 73, সোনেট 73 তে সেকিং বাউ বলতে কিসের কথা বলা হয়েছে। হোয়াট ডাজ দ্য সেকিং বাউ সাজেস্ট ইন দ্য ফার্স্ট কোয়ার্টেন অফ দ্য সোনেট, অর্থাৎ সোনেটের প্রথম চতুষ্পদীতে সেকিং বাউ বলতে কিসের কথা বোঝানো হয়েছে। পরেরটা দেখো, হোয়াই ইজ অ্যাটাম a suitable metaphor for the old age in the sonnet, কেন শরৎকাল এই সোনেটের বার্ধক্যের জন্য একটা উপযুক্ত রূপক। তারপরের কোশ্চেন দেখো, where led the sweet birds sang, what does the word led mean, what does it refer to, অর্থাৎ লেড শব্দের অর্থ কি, এই শব্দটি এটি কাকে বোঝায় বা এটি কি বোঝায়। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন, হোয়াট অ্যানালজি ডাজ দ্য পোয়েট ইউজ ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার দ্বিতীয় স্তবকে কি অ্যানালজি বা কি সাদৃশ্যমানটি ব্যবহার করা হচ্ছে তা বর্ণনা করতে বলা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ইমেজারি অফ টুইলাইট সিম্বলাইজ দ্য স্পিকার লাইফ, অর্থাৎ গোধূলির চিত্রকল্পটি কিভাবে বক্তার বাস্তব জীবনের প্রতীক হিসাবে কাজ করে। তারপরের কোশ্চেন, হোয়াট ডাজ ফেডেড ইন ওয়েস্ট সিগনিফাই দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় ফেডেড ইন ওয়েস্ট কিসের সূচনা করে বা কি সূচিত করে। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ মেন্ট বাই দ্য সেকেন্ড সেলফ, ডেথ সেকেন্ড সেলফ, অর্থাৎ ডেথ সেকেন্ড সেলফ বলতে কি বোঝানো হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। তারপর হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ইমেজারি অফ টুইলাইট ইন দ্য সেকেন্ড কোয়ার্টেন অফ দ্য সোনেট 73, কবি কেন সোনেট 73-তে অর্থাৎ এই দ্বিতীয় চতুষ্পদীতে গোধূলির চিত্রকল্পটি ব্যবহার করেছেন। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়াট মেটাফোর ডাজ দ্য পোয়েট ইউজ ইন দ্য থার্ড কোয়ার্টেন টু ডিসক্রাইব দ্য এগেন, তৃতীয় কোয়ার্টেনে অর্থাৎ তৃতীয় চতুষ্পদীতে বক্তা বৃদ্ধ অবস্থাকে বোঝানোর জন্য বা বর্ণনা করতে কি রূপক ব্যবহার
করেছেন। তারপরের কোশ্চেনটা দেখো, কনসুমড কনসুমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, অর্থাৎ হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই, এই যে লাইনটা যেটা লালিত পালিত হয়েছিল বা সুন্দর হয়ে উঠেছিল সেটা আবার কি হবে, কনসুম নিঃশেষিত হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এই কথার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। তারপরের কোশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য কনক্লুডিং কাফলেট সে, অর্থাৎ কনক্লুডিং কাফলেটটা বলতে অর্থাৎ উপসংহারমূলক দ্বিপদীতে কি বলা হয়েছে সেটা বর্ণনা করতে বলছে। তারপর কি বলছে, ডিসকাস দ্য থিম অফ দ্য সনেট 73, এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে দেওয়া হয়েছে, বট কোশ্চেনে আসলেও আসতে পারে। তারপরটা দেখো, তারপরটা বলছে দ্যাট টাইম দ্যাট টাইম অফ দ্য দ্যাট টাইম অফ দ্য ইয়ার দাও মাস্ট মি বিহোল্ড, এখানে এইভাবে কোশ্চেনটা করা হচ্ছে। তারপর দেখো এইভাবে আমি কোশ্চেনগুলো করেছি, তোমরা এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে খুব সুন্দরভাবে। আমি স্ক্রিনটাকে খুব ধীরে ধীরে নিয়ে যাচ্ছি থামিয়ে থামিয়ে, যাতে করে তোমরা এটা পুরোটাই সহজে বুঝে নিতে পারো। ঠিক এইভাবে আমি 6টা কোশ্চেন দিয়েছি তোমাদেরকে। এবার গ্রিন হাউস ইফেক্ট থেকে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি, দেখো তোমরা এইভাবে স্ক্রিনশট করে নিতে পারো গ্রিন হাউস থেকে, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট থেকে তোমরা এই কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো এখানে 5 6 7 এইভাবে আমি নিয়ে যাচ্ছি স্ক্রিনটাকে ধীরে ধীরে, তোমরা এখান থেকে সরাসরি লিখে নিতে পারো। এবার দেখো 8 9 10 11 এই তিনটে প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। তারপরে দেখো 12 13 এই দুটি প্রশ্ন লিখে নিতে পারো এইভাবে, যাতে করে তোমরা পুরো সাজেশনটা এখান থেকে পেয়ে যেতে পারো, আমি তার ব্যবস্থা করছি। এবং তোমরা অবশেষে আমার ভিডিওটা কে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, এবং বন্ধু বান্ধবদেরকে ভিডিওটাকে শেয়ার করতে সাহায্য করবে যাতে তারাও এই ভিডিওটা অতি সহজে পেয়ে যেতে পারে। দেখো এইভাবে আমি কোশ্চেনগুলো দিয়েছি, এখান থেকে হক রোস্টিং থেকে আমি ম্যাক্সিমাম 21টি কোশ্চেন দিয়েছি শর্ট কোশ্চেন হিসাবে। এবার দেখো রাইডার্স টু দ্য সিতে দেখো রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সিতে তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো ম্যাক্সিমাম 8 থেকে 9টি কোশ্চেন, যেগুলো শর্ট আকারে থাকে। এই থেকে উত্তরগুলো লিখতে তোমাদের খুবই সুবিধা হবে। এইভাবে তোমরা দেখে নাও, আমি কোশ্চেনগুলো খুবই পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করেছি এবং বাছাই করেছি, এবং উত্তরগুলো ঠিক ওইভাবে তৈরি করতে হয়েছে আমাকে টাইপ করে, যাতে করে তোমরা উপকৃত হও। আমি সে কথায় মাথায় রেখে এটা তৈরি করেছি, কারণ সবারই তো আর অর্থনৈতিক স্বাবলম্বী কথা থাকে না যে তারা টিউশনি পড়ে সেখান থেকে সমস্ত নোটপত্র নেবে। তো আমি সে কথা মাথায় রেখে এখানে এইভাবে তৈরি করেছি। এবার দেখো দ্য সন অফ দ্য গড গিভ আস, এইভাবে আমি এটা রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেনগুলো রেখেছি তোমাদের জন্য। এবার দেখো 5 নাম্বার কোশ্চেনটাই আছে, আই হ্যাভ সিন দ্য fearfulest things and any person has seen since the day the bride দ্বারা seen the dead man with the child in the arms, এইভাবে কোশ্চেনগুলো রেখেছি, দেখে নাও একটু সুন্দরভাবে। 6 নাম্বার কোশ্চেনটা এইভাবে তোমরা স্ক্রিনশট করে লিখে নিতে পারো। সব থেকে ড্রামা থেকে শর্ট কোশ্চেনগুলো বা ড্রামা থেকে বট কোশ্চেনগুলো লেখা খুবই সুবিধা, কারণ এখানে 4 থেকে 5টি যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার রিলেটেড কোশ্চেনগুলো হয়। এবার দেখো 7 নাম্বার কোশ্চেনটা দেখে নাও, 8 নাম্বার কোশ্চেনটাও এই সঙ্গে দেখে নাও। আমি স্ক্রিনটাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি তোমাদের জন্য। 8 নাম্বার কোশ্চেনেই আছে। এবার 9 নাম্বার কোশ্চেনটা দেখা শুরু করো। 9 নাম্বার কোশ্চেনেই আলটিমেট আমি 10টা কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি, 10 নাম্বার কোশ্চেনটাও দেখে নাও, যাতে করে পুরো একটা সাজেশন আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি। এরপর দিন আমি তোমাদের জন্য গ্রামারের সাজেশন আনবো, কি কি গ্রামার আসতে পারে এবং কিভাবে গ্রামারগুলো কমপ্লিট করতে হয় সেটা, এবং আমি রাইটিং এর সাজেশন নিয়ে তোমাদের জন্য একটা নোট তৈরি করছি, সেটাও তোমরা পেয়ে যাবে। তো
তো আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।